ইংল্যান্ডের লিভারপুলে একটি হাই সিকিউরিটি কারাগারে বন্দী এক ব্যক্তি। কোনো এক মিথ্যা হত্যা মামলায় তাকে দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি। স্ত্রী আর ছোট বাচ্চা যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নিতে পারছিল না, আর তাই ওই ব্যক্তির স্ত্রী করে এক মহাপরিকল্পনা। এখন তার স্বামীকে উক্ত জেল থেকে পালাতে হবে। বাহিরে থেকে স্ত্রী স্বামীকে জেল পালানোর জন্য সব ভয়াবহ নকশা তৈরি করতে ব্যস্ত। 400 কারাবন্দী, 75 জন সশস্ত্র বাহিনী, সাথে 60টি নজরদারি সিসিটিভি ক্যামেরা। এখন তার স্বামীকে উক্ত হাই সিকিউরিটি নিরাপত্তা বিশিষ্ট কারাগার থেকে জেল ব্রেক করে নিয়ে আসতে হবে। এই সবকিছু একজন নারীর পক্ষে করা মারাত্মক ভয়াবহ ব্যাপার। তো সব মিলিয়ে এই মুভির প্রতিটা মুহূর্তই যেন এক আতঙ্কিত অবস্থা। এখন প্রশ্ন হলো, ওই ব্যক্তি কি করে হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি পেল, আর উক্ত হত্যায় বা কি করে হলো, আর কে করলো? অন্যদিকে তার স্ত্রী স্বামীকে পালাতে কি কি ভয়ানক মহাপরিকল্পনায় বা করলো, আর উক্ত পরিকল্পনায় বা শেষ অবধি সফল হলো কিনা, সাথে কি কি বাধার সম্মুখীনই বা হলো। চলুন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা উক্ত মহাপরিকল্পনায় সামিল হই। সাথে দেখে আসি 2024 সালে নির্মিত সাসপেন্স থ্রিলার মুভি সাভিয়ের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভির শুরুতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তা দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে। গাড়িতে একজন মহিলা, যিনি কোনো কারণে মারাত্মক ভয় পেয়ে আছেন। তার গায়ে মুখে রক্ত লেগে আছে, আর কেন জানি খুবই ভয় পেয়েছিল। এই মহিলার নাম সাভি, আর তিনি মূলত এই মুভির প্রধান চরিত্র। দেখা যায় গাড়ি নিয়ে তিনি একটা ব্রিজের কাছে আসেন। এরপর গাড়ি থেকে একজন মৃত লোককে টেনে উক্ত ব্রিজের কাছে রেখে আবার গাড়ি নিয়ে চলে যায়। তো এরপর চলুন 5 মাস আগে চলে যাই। এটা হলো সাভির ছোট পরিবার। সাভির স্বামী নকুল আর তাদের একমাত্র ছেলে আদি। তারা খুবই সুখী সুন্দরভাবে দিন কাটাচ্ছিল। সাভির স্বামী নকুল একটা চাকরি করে, আর সেটা দিয়ে তাদের পরিবার খুব ভালোভাবেই চলছিল। তো নকুল অফিসে যাবে, তাই সে সকাল সকাল তৈরি হচ্ছে। অফিসে ছুট পড়ার সময় সে দেখে তার ড্রেসে কিছু রক্ত লেগে আছে। তখন সেটা পরিষ্কার করার জন্য পানি দিয়ে ধুচ্ছিল, আর তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। সাভি এসে দরজা খোলে। তখনই কিছু লোক সাথে একজন মহিলা বাসায় প্রবেশ করে। জানা যায় এই মহিলা লিভারপুল পুলিশ অফিসের ডিআই অফিসার, আর তার নাম আয়েশা হাসান। তখন তিনি বলেন সাভির হাজবেন্ড নকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাকে তারা থানায় নিয়ে যেতে এসেছে। বাসায় গোলমালের শব্দ শুনে তখন সেখানে নকুল আসে। জানা যায় তার বিরুদ্ধে কাউকে হত্যার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু নকুল এসবের কিছুই জানে না। সে সাভিকে বলে, আমি কিছুই করিনি। তবে নকুল তখন সাভিকে বলে অনু নামে কারোর সাথে যোগাযোগ করতে। আর কোনো কথাবার্তা না শুনেই অফিসাররা নকুলকে ধরে দ্রুত গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। আর এইসব দেখে সাভি একদমই হতবাক হয়ে যায়। মুহূর্তের ভেতরে একটা হাসি খুশি পরিবারে যেন কালো অন্ধকারে ঢেকে যায়। তো কয়েকদিন বাদে সাভি তার ছেলে আদিকে নিয়ে লিভারপুল থানার সামনে আসে নকুলের সাথে দেখা করতে। পুলিশি সকল কার্যকলাপ শেষ করে তারা থানার ভেতরে ঢোকে। এরপর সাভিরা একটা জায়গায় বসে আছে। এইখানে সবাই আসামিদের সাথে দেখা করতে পারবে। তো খানিকক্ষণ বাদে দেখা করা সকল আসামিদের উক্ত জায়গা নিয়ে আসা হয়। নকুলও আসে। ছেলে বাবাকে দেখেই দৌড়ে তার কাছে যায়। আদি তখন বাবাকে বলে, তুমি আজকে বাসায় আমাদের সাথে যাবে। কিন্তু ছেলের এই কথার কোনো উত্তর নেই নকুলের কাছে। এরপর নকুল সাভির সাথে কথা বলে। সাভি তার আপিলের ব্যাপারে কোনো কিছু করতে পেরেছে কিনা সেটা জিজ্ঞেস করে। কিন্তু সাভি জানায় সে প্রতিনিয়ত অনুর সাথে দেখা করে, আর এই ব্যাপারে অনু চেষ্টা চালাচ্ছে। এই অনু হলো একজন উকিল। তো নকুল তখন সাভিকে সেই দিনের ব্যাপারটা খুলে বলে। তখন সে বলে, ওই দিন আমি একা ছিলাম না। দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতর পার্কিং লটে নকুল হেঁটে এগোচ্ছিল। তখনই তার সাথে কারো ধাক্কা লাগে, কিন্তু নকুল তার মুখটা ঠিকমতো দেখতে পায়নি। এরপর সে গাড়িতে উঠে ওই জায়গা থেকে গাড়ি নিয়ে চলে যায়। আর তখনই দেখা যায় তার গাড়ির পাশেই একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়েছিল, যেটা নকুল দেখতে পায়নি। আর তার সুটে যে রক্তের দাগ ছিল সেটা হয়তো ওই লোকটার গায়ে থেকেই লেগেছে। নকুল তখন এও জানায় ওই ব্যক্তি তার সাথে ধাক্কা লাগার ফলে ওই ব্যক্তির ওভারকোটের একটা বোতাম নিচে ছিঁড়ে পড়ে যায়, আর সেটা নকুল দেখতে পেয়েছিল, তার স্পষ্ট মনে আছে। তো উক্ত বোতাম যদি সেই পার্কিং লটে খুঁজে পাওয়া যায়, তাহলে হয়তো খুনির কোনো তথ্য খুঁজে পাওয়া যেতে পারে। সাভি জানায় সে চেষ্টা চালাচ্ছে সবকিছু নিয়ে। সাভি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, সাথে একদমই হতাশ। কি করবে, কার কাছে যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। যাই হোক, পরের দিন সাভি অনুর কাছে আসে। এই অনু ছিল লিভারপুল হাইকোর্টের একজন লয়ার, সাথে নকুলের খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো অনু জানায়, আমরা ওইখানকার আশেপাশে সকল সিসিটিভি ক্যামেরা চেক করেছি, কিন্তু ওই সময় ওইখানে নকুল ব্যতীত অন্য কাউকে দেখা যায়নি। সাভি সেই বোতামের কথা বলে, কিন্তু অনু জানায় ওইখানের আশেপাশে সকল জায়গা চেক করা হয়েছে,
কিন্তু কোনো বোতাম বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি। তখন জানা যায় যে মহিলা খুন হয়েছে তিনি ছিলেন নকুলের অফিসের একজন সিনিয়র কর্মকর্তা, আর তার সাথে নকুলের সম্পর্ক ভালো ছিল না। তার উপরে হত্যার সময় নকুলকে তারই একজন সহকর্মী উক্ত জায়গা থেকে চলেও যেতে দেখেছিল। এরপর ওই সহকর্মী ঘটনাস্থলে সেই মহিলার লাশ দেখতে পায়। যে যন্ত্রটি দিয়ে হত্যা করা হয়েছিল তাতে নকুলের হাতের ছাপও পাওয়া গেছে, সাথে তার ড্রেসে রক্ত। এখন এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কি করে নির্দোষ প্রমাণ করা যেতে পারে? এখন অনুর হাতে কিছুই করার নেই, এটা বলে সে চলে যায়। সাভি এতে বেশ ভেঙে পড়ে। তো এরপর নকুলের বিরুদ্ধে এত শক্তপোক্ত প্রমাণ থাকায় হাইকোর্ট নকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর এটার জন্য সাভি কিছুতেই মেনে নিতে পারছিল না, সে একদমই ভেঙে পড়েছে। নকুলকে কারাবাসে নিয়ে আসা হয়। তো এইভাবে কিছুদিন কাটানোর পরে দেখা যায় একদিন কারাগারে নকুলের কাছে কয়েকজন কয়েদি আসে। উক্ত কয়েদিরা এই কারাগারে মাদক বা ড্রাগ সাপ্লাইয়ের সাথে জড়িত একটি গ্যাং। তো তারা কয়েকজন নকুলের কাছে আসে। এরপর তারা বলে কারাগারের সেলগুলো পুলিশি অভিযান চালানো হবে, তাই তাদের সাথে থাকা কিছু ড্রাগ তারা নকুলের কাছে রাখতে চায়। যেহেতু সে নতুন তাই তাকে সার্চ করা হবে না। কিন্তু নকুল এইসব নিতে রাজি হয় না, সে সরাসরি না করে দেয়। অন্যদিকে সাভি বাসায়, তখন তার কাছে কারো ফোন আসে। আর ফোন পেয়ে সাভি কেন জানি খুবই আতঙ্কিত হয়ে যায়। এরপর সে দ্রুত একটা হসপিটালে চলে আসে। জানা যায় এইখানে তার হাজব্যান্ডকে আনা হয়েছে, সে খুবই অসুস্থ। সাবি পুলিশকে অনুরোধ করে কক্ষে গিয়ে দেখে নকুলের এই অবস্থা। তখন ঘটনাটি দেখানো হয়। দেখা যায় সেলে বসে নকুল একটা চিঠি লিখছিল। তো তখন সেই গ্যাং কয়েদিরা এসে নকুলের মুখে কাপড় পেঁচিয়ে তার উপর আক্রমণ করে। নকুলকে বেপরোয়াভাবে কয়েকজন মিলে বেশ মারধর করা হয়। আর নকুলের এই অবস্থা দেখে সাবি তো একদমই থ হয়ে যায়। সাবি তখন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে যায়। তখন সেখানে অনু এসে জানায় ওই কয়েদিরা মাদক চক্রের সাথে জড়িত, আর তাদের এই ঘটনার জন্য তাদেরকে 1 মাস নির্জন কারাবাসে নেওয়া হয়েছে। তো 1 মাস পর তারা ফিরে আসলে নকুলের জীবন হুমকির মুখে থাকবে, এমনকি তারা তাকে মেরেও ফেলতে পারে। কিন্তু সাবির যেন আর কোনো কিছুতে মন নেই, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় সাবি একা একা খুবই কান্না করছিল, সে যেন এইসব কিছুতেই মেনে নিতে পারছিল না। তো সাবির এক বন্ধু এসে একদিন সাবিকে বলে সে যেন ভেঙে না পড়ে, তাকে সাহসী হতে বলে আর বলেন আমরা মেয়ে হতে পারি কিন্তু যে কোনো পুরুষের মতোই সক্ষম, তাই যেন সে নিজেকে কখনো অসহায় না ভাবে, কারণ অসহায়ত্ব খুবই খারাপ একটা জিনিস। তো এরপর তিনি চলে যান। পরের দিন সাবি একা উক্ত জেলখানায় আসে। সে জেলখানার সকল বিষয়ের উপর নজরদারি করছিল। জেলের গার্ড, অফিসার, এমনকি সিসিটিভি ক্যামেরার দিকে সে নজর রাখছিল। তবে তাকে দেখে বেশ ভয়ত দেখাচ্ছিল, সাথে আতঙ্কিত। একটা গেটের সামনে আসলে ওইখানে অফিসার তার আইডি কার্ড দিয়ে গেট খোলেন। আর তখনই সাবি কেমন জানি মাথা ঘুরিয়ে দেয়ালে এসে পড়ে। নিচে কিছু জিনিস রাখা ছিল, সেগুলো পড়ে যায়। তো ওই অফিসার এসে উক্ত জিনিসগুলো তুলছিল। সাবি তখন সুযোগ বুঝে অফিসারের আইডি কার্ডটি নিয়ে নেয়। অফিসার গেটের কাছে আসতেই সাথে থাকা আইডি কার্ডটি খুঁজে পায় না। তখন সে ওইখানে রেড লাইট অন করে দেয়। সাবির হাতে তখন আইডি কার্ডটি দেখা যায়। অফিসার তখন সাবিকে হাত তুলতে বলেন। আর তখনই আবার দেখা যায় সাবি এইসব কল্পনা করছিল। সে তীব্র ভয় পেয়েছিল, তাই তখন সে দৌড়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসে। আর এরপর শুরু হয় সাবির এক নতুন অভিযান। সে বাইরে একটা সাইবার ক্যাফেতে আসে। অনলাইনে সার্চ দিয়ে কিভাবে জেল পালানো হয় বা কিভাবে জেল থেকে পালাতে হয়, আর জেলের বাইরে থেকে কিভাবে ভেতরে কাউকে পালাতে সাহায্য করা যেতে পারে, এইসব ঘাটিয়ে দেখে। সাথে এই জেল পালানোর উপর বিভিন্ন বই পুস্তক কালেকশন করে সেগুলোর উপর জ্ঞান নিতে থাকে। কারা কারা ইতিপূর্বে জেল থেকে পালিয়েছে তাদের একটা লিস্ট তৈরি করে, আর তারা কিভাবে জেল থেকে পালিয়েছে সেগুলো নিয়ে সাবি অনেক ঘাটাঘাটি করে। আর এক পর্যায়ে সে ইংল্যান্ডের বিশ্বসেরা লাইব্রেরি রিডিং রুম অ্যাট দ্য ব্রিটিশ মিউজিয়ামে চলে আসে। আর এই জায়গায় এসে সাবি একটা বই খুঁজে পায়। বইটি ছিল জে পলের জীবনী নিয়ে লেখা ওভার দ্য ওয়াল নামে। আর উক্ত বইটিতে জে পলের কারাবাসের জীবনী সাথে সে কি করে জেল পালিয়েছিল সেটা লেখা ছিল। এরপর সাবি উক্ত বইটি পড়ে। তো চলুন এক মুহূর্তের জন্য জে পলের জীবনী থেকে ঘুরে আসা যায়। এটা ছিল জে পলের এক স্বাধীনতার গল্প। এই ব্যক্তি কাঙ্ক্ষিত জে পল। 1999 সালে তিনি লন্ডনের নকল পেন্টিং এবং প্রাচীন জিনিস বিক্রির অপরাধে গ্রেফতার হন। আর এই অপরাধে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তার এই কারাবাস তাকে তার জীবন থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। তিনি স্বাধীন হতে চাচ্ছিলেন। তো এইভাবে একদিন তিনি দেখেন বাহির থেকে একটা ট্রাক প্রতিনিয়তই কারাগারে বন্দীদের খাবার নিয়ে আসার কাজ করত। আর এটা দেখে পলের মাথায় জেল থেকে পালানোর প্রথম চিন্তা মাথায় আসে। এরপর তিনি উক্ত খাবার ট্রাক থেকে নামানোর কাজে লেগে পড়েন। তো একদিন পল উক্ত খাবারের ভেতর কিছু পোকামাকড় ছিটিয়ে রেখে দেন। অফিসাররা এটা দেখে ভাবে এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা ফেলে দিতে বলে অফিসাররা চলে যান।
আর এই সুযোগে পল উক্ত গাড়ির ভেতর ঢুকে পড়ে। আর এরপর গাড়ি জেল থেকে বেরিয়ে যায়, সাথে পল। আর এরপর সে বেশ কয়েকবার ধরা খেলেও প্রতিবারই সে কোনো না কোনো ভাবে জেল থেকে পালিয়ে যায়। আর বর্তমানে এখনো সে পলাতক অবস্থায় রয়েছে। সাভি পলের পুরো গল্পটি পড়ে। এরপর সে লেখক সমিতির কার্যালয়ে ফোন করে পলের একটা অস্থায়ী ঠিকানা বের করে। পরে সে উক্ত ঠিকানা নিয়ে শহর থেকে দূরে একটা জায়গায় চলে আসে। এই ঠিকানায় এসে দেখে এইখানে মেইন গেটে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, তবে ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই, কারণ গেটের সামনে বেশ কিছু হুঁশিয়ারি সংকেত সাথে প্রবেশ নিষেধ এইসব লেখা ছিল। তবে সাভি তখন আকপাচ কিছু না ভেবে উক্ত গেটের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর সে ভেতরে যায়। এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থা পড়েছিল বিদায় কোনো মানুষজনের চিহ্নমাত্র নেই। সাভি উক্ত প্রপার্টির ভিতরে যায়, কিন্তু জায়গায় জায়গায় ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, সাথে বিভিন্ন হুঁশিয়ারি নোটিশ। সাবি আস্তে আস্তে ভিতরে যায়। একটু পরে বড়সড় একটা বাড়ি দেখা যায়। তো সাবি উক্ত বাড়ির দিকে এগোয়। অন্যদিকে বাড়ির ভিতরে তখন মিস্টার পলকে দেখা যায়। তিনি কিছু একটা টাইপিং এর কাজ করছিলেন। আর তখনই বাইরে থেকে সাবি পলকে ডাকেন। ডাক শুনে পল একদমই হতবাক, কারণ এই জায়গায় কারোরই আসার কথা নয়, কারণ তিনি এখানে পলাতক অবস্থায় রয়েছেন। তো সাবি উক্ত বাড়ির দরজার গ্লাসে উকি দিয়ে দেখে। এরপর সে বলে, আমি জানি আপনি ভেতরেই আছেন, আমি শুধু আপনার সাথে সাক্ষাৎ নিতে এসেছি, মাত্র 5 মিনিট লাগবে। কিন্তু মিস্টার পল দরজা খোলেন না। সাবি বাহিরে দাঁড়িয়ে আছে। আর এইভাবে কেটে যায় দুপুর গড়িয়ে বিকেল, এরপর রাত। পল ভাবে হয়তো সে চলে গেছে, কিন্তু না, রাতেও সাবিকে ওইখানেই দেখা যায়। বাহিরে তুষারপাত হচ্ছে, সাবি একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসে আছে। রাত গড়িয়ে সকাল হয়, দেখা যায় সাবি তখনও ওইখানে ঘুমিয়ে আছে। একটু পরে পল সাবির কাছে আসেন, আর এরপর তিনি সাবিকে নিয়ে বাড়ির ভেতরে যান। সাবি জানায় সে একটি পত্রিকার রাইটার মাত্র, তবে পল বলেন আমার কাছে 5 মিনিট সময় আছে। আর এরপর তিনি তার বইয়ের কথাগুলি বলতে শুরু করেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সাবি বলে, আমি এইসব আপনার বইতে পড়েছি। এরপর সে বলে, জয়দীপ স্যার, আপনার বইতে আপনি যা লেখেননি আমি সেই সব ঘটনা জানতে এসেছি। এই জয়দীপ হলো মিস্টার পলের আসল নাম, আর পল হলো এখন তার ছদ্মনাম। তো পল তখন একটু হতবাক হয়ে যান, কারণ তিনি এইসব কথা কাউকে বলতে রাজি ছিল না। সাবি তখন বলে, আপনি যদি বলতে না চান তাহলে থাক, আপনার সময় নষ্ট করব না। এটা বলে সে উঠতেই যাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার পল বলেন, এই পৃথিবীতে এমন কোনো কারাগার নেই যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না। তবে সবার আগে তোমার বেরিয়ে আসার আসল চাবিটি খুঁজে বের করতে হবে। প্রতিটি ছোটখাটো জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে। গার্ডের রুটিন, তাদের ইউনিফর্ম, সবকিছুর ফাঁকে লুকিয়ে থাকে পালানোর পরিকল্পনা। এরপর পল সবকিছু বলতে শুরু করেন। বেশিরভাগ মানুষই জেল পালানোর 3 দিনের দিনই ধরা পড়ে যায়। এর কারণ হলো তারা পালিয়ে হয়তো পরিবার, বন্ধু বা স্ত্রীর কাছে ফিরে যায় অথবা যোগাযোগ করে, কিন্তু এটা করা যাবে না। জেল থেকে পালাতে হলে পুলিশের থেকে 2 কদম এগিয়ে থাকতে হবে। পালিয়ে সর্বপ্রথম দেশ ছেড়ে চলে যেতে হবে। পুলিশ 1 ঘন্টার ভিতর পুরো দেশ সিল করে দিতে পারে। প্রতিটি স্টেশনে, বিমানবন্দরে আসামির ছবি ফ্ল্যাশ করা হয়, তাই কখনোই বাস বা ট্রেন স্টেশনে যাওয়া যাবে না। প্রথমে একটা বিমানবন্দর সিলেক্ট করতে হবে, যেন উক্ত বিমানবন্দর নিয়ে পুলিশ কখনোই মাথা ঘামাবে না। আর এরপর দরকার জাল কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভিসা। এইসব নকল কিন্তু আসলের মতো হতে হবে। কোনো অবস্থাতেই যেন নকল চিহ্নিত না হয়। আর এমন জায়গায় যেতে হবে যেখানে এই সরকারের কোনো হস্তক্ষেপ, মানে সেখানে তার কোনো ক্ষমতা দেখাতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা। তিনি বলেন, একজন পলায়নকারী কখনোই দর কষাকষি করতে পারবে না। এইসব কাজ করতে হলে যেখানে যা অর্থের প্রয়োজন সেখানে সেটাই দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে অর্থ সাথে থাকতে হবে। তো পলের এইসব কথা সাবি মনোযোগ দিয়ে শুনছিল। যাবার আগে সাবি পলকে বলেন, কেউ যদি জেল থেকে পালাতে চায় তাহলে এই জাল কাগজপত্র কোথায় পাবে। তখন পল একটা ঠিকানা দেন, হোপ স্ট্রিট। এইখানে সবকিছু পাওয়া যাবে। তো এরপর সাবি উক্ত জায়গা অর্থাৎ হোপ স্ট্রিপে চলে আসে। কিন্তু এইখানে আসলে দেখা যায় এই জায়গায় সকল অনৈতিক কাজের আড্ডা, মাদক কেনা বেচা চলছে অহরহ। এখন সে কোথায় যাবে, কার কাছে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হতাশ হয়ে গাড়িতে বসে আছে। আর তখনই একটি ছেলে এসে তাকে বলে তার কি দরকার। তার কাছে বেশ কিছু মাদক আছে, কিন্তু সাবি না করে দেয়। ছেলেটি চলে যাচ্ছিল, তখন আবার সাবি তাকে ডাকে। এরপর সে ওই ছেলেটিকে বলে তার কিছু নকল কাগজপত্র দরকার, কিন্তু ছেলেটি বলে এইসব কাজ তারা করে না। এরপর সে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি একজনকে চিনি, কিন্তু এর জন্য তোমাকে অগ্রিম কিছু টাকা দিতে হবে। সাবি রাজি হলে ছেলেটি তখন বলে পাশে একটা বারে যেতে হবে, সেখানে স্লিম জিম নামে কারো কাছে গিয়ে বলতে হবে রক্স তাকে পাঠিয়েছে। তো সাবি তখন উক্ত বারে গিয়ে স্লিম জিমকে খুঁজে পায়। এরপর সে তাকে বলে,
তার 3টি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স আর একটি জাতীয় বীমা নাম্বার দরকার, আর এর জন্য সে অর্থ প্রদান করতে রাজি আছে। তো জিম তখন সাবিকে তার সাথে আসতে বলে। এরপর সে সাবিকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে এসে তার কাছে টাকা চায়, কিন্তু সাবি জানায় আগে তার কাগজপত্র দিতে হবে, তারপর টাকা। আর তখনই জিম আর সাথে থাকা একজন সাবিকে মারধর করতে শুরু করে। এরপর জোরপূর্বক তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। সাবি তখন তার সমস্ত টাকা হারিয়ে কান্না শুরু করে। আর তখনই তাদের পেছন থেকে কেউ বলে, হাত উপরে তোলো, নড়াচড়া করলে গুলি করব। সেখানে তখন মিস্টার পলকে দেখা যায়। পলকে দেখে সাবি তো একদমই হতবাক। পল তখন নিজেকে পুলিশ পরিচয় দেয়। এরপর সে ওই দুজনের কাছে এসে ইলেকট্রিক গান দিয়ে তাদের অজ্ঞান করে ফেলে দেয়। সাবি তখন পলকে বলে, আপনি এইখানে কেন? তখন পল জানান, এই 40 বছরে প্রথমবার কেউ আমাকে জয়দীপ স্যার বলে ডাকলো। আর শুধুমাত্র নকল কাগজপত্রের জন্য কেউ আমার কাছে এসে আমার জেল পালানোর গল্প শুনতে চাওয়া, সে কোনো রাইটার হতে পারে না। তো এরপর পল জানতে চায় জেলের ভেতর কে রয়েছে। সাবি তখন পলকে সবকিছু খুলে বলে। জেলের ভিতরে তার স্বামীর জীবন এখন হুমকির মুখে, সেটাও সে জানায়। সুতরাং এখন তার হাতে অন্য কোনো উপায়ও নেই। কিন্তু পল তাকে এই ঝুঁকিতে যেতে নিষেধ করে, কারণ জেলের ভেতর থেকে পালিয়ে আসা আর জেলের বাইরে থেকে কাউকে পালিয়ে নিয়ে আসা দুটি আলাদা বিষয়। কিন্তু সাবি তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এখন সে যে কোনো উপায়ে তার স্বামীকে উক্ত কারাগার থেকে বের করে আনবে। তাই এই নকল পাসপোর্ট পলকে এনে দিতে বলে। সাথে তার একটি বন্দুকও দরকার। তো পরিশেষে পলও রাজি হয়ে যায়। এরপর পল তাকে কয়েকদিন পরে একটা ঠিকানায় যেতে বলে। এরপর পল চলে যায়। এখন সাবির আরো টাকার প্রয়োজন, তাই সে তার বাসার সকল জিনিসপত্র বিক্রি করে দেয়, সাথে বাড়িটিও বিক্রির জন্য নোটিশ লাগিয়ে দেয়। কয়েকদিন বাদে সাবি পলের বলা উক্ত জায়গায় এসে অপেক্ষা করে। দেখা যায় পল একজন অন্ধ বৃদ্ধ সেজে উক্ত জায়গায় আসে। সাবির নকল পাসপোর্ট তাকে দেয়, সাথে একটা বন্দুক। বাসায় এসে সাবি উক্ত কারাগারের একটি ব্লু প্রিন্ট বের করে। এখন তার পরিকল্পনা সবকিছু দেয়ালে সাজিয়ে রাখে। তো পরের দিন সাবি একটা পার্কে বসে আছে। তখন সেখানে একজন বৃদ্ধ মহিলা এসে সাবির পাশে বসেন। তো বৃদ্ধা তখন সাবিকে জিজ্ঞেস করেন পরিকল্পনা কি। এটা শুনে সাবি অবাক হয়ে তার দিকে তাকান। তখন দেখা যায় সেটা কোনো বৃদ্ধ মহিলা নন, বরং মিস্টার পল ছিলেন। সাবি তো একদমই হতবাক। তো এরপর সাবি তার পরিকল্পনা মিস্টার পলকে দেখায় আর বলে, লিভারপুল সিটিতে একটা গোপন সুড়ঙ্গ রয়েছে, যেটা সরাসরি কারাগারের ভিতরে চলে গেছে, কিন্তু একটা জায়গায় সেটা বন্ধ অবস্থায় রয়েছে। তো আমরা যদি সেটা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিই, তাহলেই কারাগারে পর্যন্ত যাওয়া যাবে। কিন্তু পল সাবির এই পরিকল্পনা শুনে বলে, এটা তো মুভির মতো হয়ে গেল, আর বিষয়টা অত সহজ নয়। সুতরাং তোমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। সাবি তখন জানায়, যদি আমাকে সবকিছু করতে হবে, তাহলে আপনি কেন আমাকে বিনামূল্যে সাহায্য করছেন? পল তখন বলেন, জীবনে কোনো কিছুই বিনামূল্যে হয় না, আর সময় হলেই সেটা বুঝতে পারবে। এটা বলে তিনি চলে যান। যাই হোক, ওই দিন রাতে সাবি শুয়েছিল। বাহিরে কিছু একটা দেখে সাবি দরজা খুলে আক্রমণ করতে চায়, কিন্তু তখনই সে দেখে সেখানে মিস্টার পল একজন ডেলিভারি বয় সেজে এসেছেন। এরপর তিনি সাবিকে বলেন তার হাজবেন্ড নকুলের কোনো অসুখ আছে কিনা। সাবি জানায় তার ডায়াবেটিস আছে। তো পল বলেন, যদি কারাগারে কোনো রোগী গুরুতর অসুস্থতায় ভোগেন, তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাবি বলে নকুলের এমন কোনো অসুখ নেই। পল তখন জানান, আমি চাই সে গুরুতর অসুস্থতায় ভোগেন। এটা বলে পল চলে যান। আর তখন সাবি পলের এই কথার মানেটা বুঝতে পারে। সে তখন দ্রুত ঘরে গিয়ে তার সংগ্রহ করা কিছু জেলখানার ছবি বের করে দেখে। দেখা যায় ছবিতে জেলের সামনে একটা মেডিকেল ল্যাবের গাড়ি রাখা। সাবি তখন বুঝে যায় এখন তার কি করা প্রয়োজন। তো পরের দিন সাবি উক্ত জেলখানার সামনে আসে। দেখা যায় জেলের সামনে সে মেডিকেল ল্যাবের গাড়িটি রাখা। মূলত এই গাড়িতে করেই কারাগারে থাকা সকল আসামিদের মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে আসা হয়, আর সেগুলো প্রতিনিয়তই কারাগার ডাক্তার চেক করে থাকেন। এরপর সাবি কয়েকদিন ধরে উক্ত গাড়িটি ফলো করে। গাড়ি কখন জেলের সামনে আসে, এরপর কোথায় যায়, আর কোথায় কতটা সময় ড্রাইভার গাড়ি থেকে বাইরে থাকে, এই সবকিছু সাবি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। তো সে দেখে একটা জায়গায় এসে গাড়িটি থামে। এরপর ড্রাইভার কিছু একটা নিয়ে ল্যাবের ভেতরে যায়, আর সেখানে 1.5 মিনিটের সময় সে উক্ত ল্যাবের ভেতরে থাকে। এইভাবে কিছুদিন ফলো করার পরে একদিন সাবি ওই ল্যাবের সামনে গাড়িতে বসে আছে। খানিকক্ষণ বাদে উক্ত গাড়ি ল্যাবের সামনে আসে। এরপর ড্রাইভার গাড়ি থেকে একটা বক্স নিয়ে ল্যাবের ভেতরে যায়, আর তখনই সাবি দ্রুত ফোনের টাইমার চালু করে গাড়ি থেকে নেমে উক্ত ল্যাবের গাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর সে দ্রুত নকুলের মেডিকেল রিপোর্ট খুঁজতে থাকে। এইভাবে খানিকক্ষণ খোঁজার পরে এক পর্যায়ে সেটা পেয়েও যায়। এরপর দ্রুত ফোনে সেটার একটা ছবি তুলে সাবি গাড়ি থেকে নেমে পড়ে, আর তখনই গাড়ির সামনে ড্রাইভারও চলে আসে। তবে অল্পের জন্য সাবি ধরা খেতে খেতেও বেঁচে যায়। সে খুবই ভয় পেয়েছিল। ওই দিনই সাবি নকুলের সাথে দেখা করতে কারাগারে আসে।
সাবির এইসব পরিকল্পনা কিন্তু নকুল আদৌ জানত না। নকুল তখন সাবিকে জানায় জেলে সেই মাদক পাচারকারীরা আগামী 3 দিনের পরে আবার জেলে ফিরে আসবে, আর তারা ফিরে আসলে নকুলকে হয়তো তারা মেরেই ফেলবে। এটা শুনে সাবি তো একদমই হতবাক, কারণ 3 দিন তার কাছে অনেক কম সময়। রাতে সাবি বাড়ি বিক্রির জন্য ফোন দেয়, কিন্তু এই 3 দিনের ভেতর বাড়ি বিক্রি করাটা অতটা সহজ নয়। কিন্তু তার তো এখন টাকার দরকার, আর 3 দিনের ভেতরই তাকে টাকা ম্যানেজ করতে হবে। কোনো উপায় না থেকে সাবি তখন তার বন্দুকটি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে গাড়ি করে সেই হোপ স্ট্রিটে চলে আসে। এইখানে এসে সে সেই রক্সকে ফলো করে। দেখা যায় রক্স ওইখানে একটা বারের কক্ষে আসে, সেইখানে অন্য একজনও ছিল। সাবি মারাত্মক ভয় পেয়ে আছে। আগপাচ কিছু না ভেবে সে তখন বন্দুক নিয়ে সোজা রক্সের মাথায় গিয়ে আঘাত করে। রক্স নিচে পড়ে যায়। কক্ষের ভেতর অন্য লোকটির দিকে সাবি বন্দুক তাক করে আর বলে, টাকাগুলো দাও। কিন্তু ওই লোকটি টাকা দিতে অস্বীকার করে। তবে সাবি তো একদমই নাচরবান্দা, সে টাকা না নিয়ে যাবে না। তাই সে রক্সের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, টাকা কোথায় আছে না বললে গুলি করে দিব। এইভাবে কিছুক্ষণ তাদের ভেতর ব্যাপক তোড়জোড় চলে। তবে রক্স তখন বলে, পাশেই বসার সোফার ভেতরে টাকার ব্যাগ রয়েছে। সাবি তখন সোফার কভার সরিয়ে দেখে এইখানে ব্যাগ ভর্তি টাকা রাখা। সে টাকাটা নিতেই যায়, আর তখনই অন্য লোকটি সাবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই গুলি সাবির হাতের পাশ ছিঁড়ে বেরিয়ে যায়। সে তখন দেয়ালের পাশে লুকিয়ে পড়ে। ওই লোকটি তখন রক্সকে গুলি করে দেয়। এরপর সে সাবিকে লক্ষ্য করে অনবরত গুলি চালায়। তবে সুযোগ বুঝে সাবি ওই লোকটির বুকে গুলি করে দেয়, যার ফলে লোকটি সেইখানেই মারা যায়। এরপর সাবি উক্ত টাকার ব্যাগটি নিয়ে দ্রুত বের হতে যায়, আর তখনই রক্স তার পা ধরে ফেলে। সে এখনো বেঁচে আছে আর সাবিকে বলে, আমাকে বাঁচাও, হাসপাতালে নিয়ে যাও। তো সাবি তখন রক্সকে গাড়িতে উঠিয়ে রওনা দেয়। সাবি দ্রুত গাড়ি ঘোরাতে গিয়ে একটা জায়গায় গাড়ির পেছনে ব্যাকলাইটের কিছুটা অংশ ভেঙে সেখানে থেকে যায়। এরপর সে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। তবে রক্সের অবস্থা ভালো না। দেখা যায় খানিকক্ষণ বাদে রক্স গাড়িতেই মারা যায়। সাবি এতে মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে একটা ব্রিজের কাছে চলে আসে, আর বাকিটা তো মুভির শুরুতেই দেখানো হয়েছে। রক্সের লাশটি সেখানে রেখে সাবি মিস্টার পলের কাছে চলে আসে। সাবি খুবই হতাশ, সে কাউকে হত্যা করেছে এইটা ভেবে। তবে পল জানায়, আত্মরক্ষার জন্য কাউকে হত্যা করা খারাপ কিছু নয়। আমি তোমার সাথে আছি, তবে মনে রেখো, কারোর জন্য আমি আমার স্বাধীনতা হুমকির মুখে ফেলতে পারবো না। এইদিকে পুলিশে বারে আসে। তারা এসে উক্ত লাশটিকে সাথে ব্রিজের উপর রাখা রক্সের লাশটিকে শনাক্ত করে। তখন তারা বারের বাইরে সাবির গাড়ির ভেঙে যাওয়া সেই ব্যাকলাইটের অংশটি দেখতে পায়। এরপর তারা সেটিকে ল্যাবে পাঠাতে বলে। এইদিকে সাবির আজ দ্বিতীয় দিন, মানে তৃতীয় দিনের দিন সে নকুলকে নিয়ে পালাবে। সাবি তার গাড়ি বিক্রি করে পুরনো একটা গাড়ি কিনে নেয়। তার প্ল্যান পদ্ধতি সবকিছু এখন ঠিকঠাক। এরপর সে কাছে একটা রেল স্টেশনে আসে। স্টেশনে থাকা একজন অসহায় ছেলেকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। আর ওই দিন রাতেই সাবি নকুলের মেডিকেল রিপোর্টের মতো হুবহু একটা কপি তৈরি করে। আর উক্ত রিপোর্টে সে নকুলের শারীরিক অবস্থার অবনতি দেখিয়ে রেড চিহ্নিত করে দেয়, যাতে করে নকুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এরপর চলে আসে কাঙ্ক্ষিত সেই দিন। সাবি তার এতদিনে সংগ্রহ করা সকল তথ্য সবকিছু দুইটা আলাদা পলিতে ভরে নেয়। এরপর একটা রাখে তার বাসার সামনে ডাস্টবিনে, আর অন্য একটা দূরের একটা ডাস্টবিনে, যাতে সহজে তার পরিকল্পনা পুলিশ জানতে না পারে। এরপর সে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় ছেলে আদিকে তার সেই বন্ধুর বাসায় নিয়ে আসে। সাবি তাকে বলে সে যেন আদিকে তার কাছে রাখে, তার কিছু কাজ রয়েছে, সেটা শেষ করেই সে ফিরবে। অন্যদিকে পুলিশ অফিসাররা রক্সের খুনের ব্যাপারে তাদের কাছে কিছু তথ্য আসে। তারা জানতে পারে উক্ত গাড়ি কোনো এক পরিবারের ছিল, আর সেই পরিবারের একজনকে খুনের দায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো পুলিশ তখন সেই পরিবার মানে সাবিদের ব্যাপারে খোঁজখবর নিতে প্রস্তুত। এইদিকে সাবি এসে ল্যাবরেটরি সেই গেটের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গেটের সামনে তখন পলকেও দেখা যায় একজন ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকতে। খানিকক্ষণ বাদে ল্যাবের সেই গাড়ি বের হয়। পল সাবিকে ইশারা দিলে সাবি তখন ল্যাবের গাড়ি পিছু করে, আর পল উক্ত ল্যাবের ভেতরে যায়। দেখা যায় পল ভেতরে গিয়ে সেখানে থাকা কিছু কেবলের লাইন কেটে দেয়, যার ফলে উক্ত ল্যাবের ভেতরে সকল টেলিযোগাযোগের সংযোগ বন্ধ হয়ে যায়। এইদিকে ল্যাবের উক্ত গাড়ি এসে আগের জায়গায় দাঁড়ায়। এরপর ড্রাইভার কিছু একটা নিয়ে ভেতরে যায়। সাবি দ্রুত গাড়ি থেকে বের হয়ে উক্ত গাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর সে নকলের শারীরিক টেস্টের রিপোর্ট বের করে তার বানানো সেই নকল রিপোর্ট সেখানে রেখে দেয়। এরপর সে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে উক্ত ল্যাবের গাড়ি কারাগারের সামনে আসে। ড্রাইভার গাড়ি থেকে কিছু রিপোর্ট বক্সে নিয়ে জেলের ভিতরে যায়। গেটের সামনে সাবি গাড়িতে অপেক্ষা করছে। জেলের ভিতরে ডাক্তার কয়েদিদের রিপোর্ট দেখছেন। তখন সে নকলের রিপোর্ট দেখে খুবই ঘাবড়ে যান। নকলের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন। দেখা যায় নকলকে পুলিশ কারাগার থেকে বের করেন, কিন্তু নকল তো কিছু বুঝে উঠতে পারছিল না। সে জিজ্ঞেস করে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশ তাকে কিছু জানায় না। অন্যদিকে গোয়েন্দা আয়েশা হাসানকে দেখা যায়।
তার কাছে পুলিশ অফিসার ফোন দিয়ে বলেন তিনি যে নকুলকে গ্রেফতার করেছেন তার স্ত্রীকে তারা কোনো হত্যার মামলায় খুঁজছে। এখন তারা নকুলের বাড়িতে যাচ্ছে, তো আয়েশা যেন সেখানে থাকে। এটা শুনে আয়েশা তো একদমই হতবাক। এইদিকে নকুলকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। বাইরে থেকে সাবি এটা দেখে তো খুবই অবাক, কারণ তার পরিকল্পনা কাজে দিয়েছে। এরপর সে উক্ত অ্যাম্বুলেন্সের পিছু করে। অন্যদিকে পুলিশের আয়েশা হাসানও সাবিদের বাড়িতে চলে আসে। এরপর তারা দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকেন, কিন্তু পুরো বাড়ি তল্লাশি করে তারা তেমন কিছু পায় না। কিন্তু তারা বাড়ির সেই দেয়াল দেখে বুঝতে পারে এইখানে হয়তো কোনো পরিকল্পনা করা হয়েছিল। সাথে তারা কিছু ছেঁড়া কাগজের অংশও দেখতে পায়। তখন একজন অফিসার তাদের জানায় নকলকে এইমাত্র পাবলিক হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো এটা শুনে আয়েশারাও দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশ নকলকে নিয়ে একটা হাসপাতালে আসে। সাবিকে দেখা যায় সে ডাক্তারদের পোশাক পরিধান করে উক্ত হাসপাতালে ঢুকে পড়ে। এরপর সে সরাসরি নকুলের ক্যাবিনে ঢুকে পুলিশদের দিকে বন্দুক তাক করে একজন অফিসারকে আঘাত করে ফেলে দেয়। নকুল এইসব দেখে খুবই ঘাবড়ে যায়। সে সাবিকে এইসব করতে নিষেধ করে, কিন্তু সাবি কোনো কথা শোনে না। ওইখানে একজন অফিসারের হাতে হাত করা পড়তে বলে। এরপর তারা দুজনেই ডাক্তারের পোশাক পরে উক্ত কক্ষ থেকে বের হয়ে যায়। অন্যদিকে হাসপাতালে আয়েশারাও চলে আসে। তারা দ্রুত হাসপাতালে প্রবেশ করে। নকুলরা এইভাবে হাসপাতালের ভিতর দিয়ে এগোচ্ছে। আয়েশারাও উক্ত কেবিনে এসে দেখে এই অবস্থা। তো তারা তখন দ্রুত হাসপাতালের চারিদিকে ছড়িয়ে পড়ে। হাসপাতালের আশেপাশে সকল ইউনিটকে দ্রুত জানানো হয়। নকুলরা লিফটে উঠে হাসপাতালের নিচে চলে আসে। এরপর তারা দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তবে আয়েশা দূর থেকে তাদের পালাতে দেখে সেও সাবিদের পিছু নেয়। সাবিরা পালিয়ে কাছে একটা ট্রেন স্টেশনে চলে আসে। তো আয়েশা স্টেশনে এসে দূর থেকে নকুলদের ট্রেনে উঠতে দেখে। এরপর সেও উক্ত ট্রেনে উঠে পড়ে। আয়েশা ট্রেনের ভেতরে দৌড়ে নকুলের কাছে এসে তাকে ধরে, কিন্তু দেখা যায় উক্ত ব্যক্তিটি নকুল ছিল না। নকুলের ড্রেস পরে আছে সেই ব্যক্তিটি, সাবি এর আগে যে অসহায় ছেলেটিকে কিছু টাকা দিয়েছিল সেই ছেলেটি। অন্যদিকে সাবিরা তখনও স্টেশনের ভিতরেই ছিল। এরপর তারা উক্ত স্টেশনের পেছন থেকে বেরিয়ে যায়। এইখানে তারা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এখন তাদের ছেলে আদিকে নিয়ে তারা পালাবে। তো সাবিরা তখন দ্রুত তার সেই বন্ধুর বাসায় চলে আসে, কিন্তু বাসায় তখন তার বন্ধু ছিল না। জানা যায় তার বন্ধু আদিকে নিয়ে চিড়িয়াখানায় গেছে, আর তার ফোনও বাসায় রেখে গেছে। এখন তো মহাবিপদ। অন্যদিকে আয়েশা হাসান সাবিদের বাসায় আসেন। তখন তিনি সাবিদের বাসার সামনে রাখা ডাস্টবিনে সেই পলিতে রাখা ময়লাগুলো নিয়ে যায়। এরপর সে সেগুলো অফিসে নিয়ে আসেন। সাবিরা একটা জায়গায় এসে গাড়ি থামায়। তখন সাবি জানায় তাদের এখন দ্রুত শহর থেকে পালাতে হবে, কিন্তু কথা হলো আদিকে ছাড়া কি করে তারা পালাবে। আদিকে রেখে তারা যেতেও পারছিল না। তো খানিকক্ষণ বাদে দেখা যায় ওই জায়গায় একটা বাচ্চাদের আইসক্রিম গাড়ি এসে থামে, আর উক্ত গাড়ি থেকে আদিকে নেমে আসতে দেখা যায়। আদিকে পেয়ে তো তারা মহা খুশি। আর তখনই দেখা যায় ওই গাড়ি চালাচ্ছেন মিস্টার পল। তিনি আদিকে নিয়ে এসেছেন। তো সাবি তখন পলকে বলেন পুলিশ তাদের পিছু নিয়েছে, শহরের সকল জায়গায় পুলিশই টহল দিচ্ছে, সাথে গাড়ি চেক করা হচ্ছে। এখন শহর থেকে কি করে তারা বের হবে। তো মিস্টার পল তখন তাদের একটা পরিকল্পনা দেন। এরপর দেখা যায় উক্ত আইসক্রিম গাড়ি চালিয়ে পল রাস্তা দিয়ে এগোচ্ছেন। একটা জায়গায় আসলে পুলিশ উক্ত গাড়িটি থামায়। পুলিশ গাড়ি চেক করবে, দরজা খুলতে বলেন। তো পল গাড়ির দরজা খোলেন। একজন অফিসার গাড়ির ভেতরে ঢোকেন। তিনি এসে গাড়ি চেক করে দেখেন এইখানে আইসক্রিম ছাড়া অন্য কিছু নেই। এরপর তিনি গাড়ি ছেড়ে দেন। পল উক্ত গাড়ি নিয়ে একটা এয়ারপোর্টের কাছে আসেন। এরপর তিনি ভিতরে থাকা আইসক্রিমের বক্স খোলেন। দেখা যায় আইসক্রিমের বক্সের ভেতরে সাবিরা লুকিয়ে ছিল। এরপর তারা বের হয়। তো এখন তারা চলে যাবে। সাবি পলকে অনেক ধন্যবাদ দেয়, সাথে বলে আপনি বলেছিলেন জীবনে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না, তাহলে আমাকে কেন এত সাহায্য করলেন। মিস্টার পল তখন বলেন এর দুটো কারণ রয়েছে। প্রথমত, তুমি আমাকে আমার পরবর্তী বেস্ট সেলার দিয়েছ, মানে তার আত্মজীবনী। আর দ্বিতীয়টি হলো আমার স্বাধীনতা। আমি গত 3 দিনে যে স্বাধীনতা পেয়েছি সেটা আমি এর আগে কখনো অনুভব করিনি, আর এটা শুধু তোমারই জন্য। সাবি খুবই কান্না করে তখন। এরপর সে উক্ত এয়ারপোর্টের ভিতর ঢুকে যায়। অন্যদিকে আয়েশা হাসান উক্ত ময়লার পলি থেকে সাবির সকল পরিকল্পনা কাগজগুলো জড়ো করে। এরপর তারা সবাই মিলে উক্ত পরিকল্পনা বোঝার চেষ্টা করে। সাবি পালিয়ে কোথায় যেতে পারে আর কোন এয়ারপোর্ট থেকে পালাতে পারে এইগুলো দেখছিল। হঠাৎই আয়েশা চোখ যায় একটা ছেঁড়া কাগজের দিকে। সেখানে 3টি অক্ষর লেখা ছিল MAN। সাবি তখন বুঝতে পারে তারা ম্যানচেস্টার নামক কোনো বিমানবন্দর থেকে পালাবে। এটি 1938 সালে খোলা হয়েছিল, আর তখন সেটিকে রিংওয়ে বিমানবন্দর বলা হতো। তখন তারা দ্রুত সেই ম্যানচেস্টার বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাথে নকুল আর সাবির ছবি সকল বিমানবন্দরে দ্রুত পাঠিয়ে দেয়। অন্যদিকে সাবিরা উক্ত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। একের পর এক চেকিং চলছে, পুলিশি গার্ড চারিদিকে। এরপর চলে আসে পাসপোর্ট চেকিং পর্ব।
সাবিরা আদিকে দিয়ে পাসপোর্ট চেকিং করায়। আদি অফিসারকে পাসপোর্ট দেয়। অফিসার পাসপোর্ট চেক করছেন, আর তখনই তার কাছে কারো ফোন আসে। অফিসার সাবিদের দিকে তাকান। সাবিরা তো মারাত্মক ভয় পেয়ে যায় তখন। সাথে অফিসার নো ট্রাভেল লিস্টের ছবিগুলো দেখেন, কিন্তু তখন সেখানে সাবিদের ছবি ছিল না। অন্যদিকে আয়েশা দ্রুত এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায়। এরপর তারা যাত্রীদের দিকে যায়। অন্যদিকে অফিসার পাসপোর্ট চেক করে তাতে অনুমতি সিল দিয়ে দেন। সাবিরা যেন হাফ ছেড়ে বাঁচল। এরপর তারা ভেতরে যায়, আর তখনই অন্য একজন অফিসার সেখানে আসেন। তিনি আসা মাত্রই নকুল আর সাবির ছবি নো ট্রাভেল লিস্টে চলে আসে, মানে অল্পের জন্য সাবিরা বেঁচে যায়। এরপর সাবিরা বসে আছে। অন্যদিকে আয়েশা যাত্রীদের কাছে এসে সবাইকে চেক করেন, কিন্তু তখন তারা সেখানে সাবিদের দেখতে পায় না। সাবিরা লাইনে দাঁড়িয়ে আছে ভ্রমণের জন্য ভেতরে ঢুকবে। তারা তো খুবই আতঙ্কিত। অন্যদিকে আয়েশারা অফিসারদের জিজ্ঞেস করেন ফ্লাইটে কোনো যাত্রী উঠেছে কিনা, কিন্তু অফিসাররা জানান ফ্লাইটে কোনো যাত্রী নেই, সবাই এইখানেই, আর অন্য কোনো ফ্লাইটও আজ নেই। এটা শুনে আয়েশারা তো একদমই হতবাক। তাহলে তারা কোথায় গেল? সকল বিমানবন্দরে তাদের ছবি পাঠানো হয়েছে, সুতরাং কোনো বিমানবন্দর, রেল স্টেশন, এমনকি গাড়ি পথে কোথাও পালাতে পারবে না। তাহলে তারা কোথায় যেতে পারে? আয়েশারা বের হচ্ছিলেন, আর তখনই আয়েশার নজর পড়ে বিমানবন্দরে টানানো একটা ব্যানারের দিকে। সেখানে ট্রাভেলের জন্য শিপের ছবি দেয়া ছিল, আর তখনই আয়েশা বুঝে যায় তারা কোনো বিমান নয়, বরং শিপে করে পালিয়েছে। অন্যদিকে সাবিদের দেখা যায় তারা কোনো বিমানবন্দরে নয়, বরং একটা পোর্টে রয়েছে আর শিপে উঠতে যাচ্ছে। আর এই শিপ তাদের লিভারপুল থেকে আয়ারল্যান্ডে নিয়ে যাবে। একটু পরে শিপ ছেড়ে দেওয়া হয়। দেখা যায় আয়েশা তখন সাবির পুরো প্ল্যান বুঝতে পারে। সাবি ইচ্ছে করে তার বাসায় সেই ছেঁড়া কাগজ দুটো রেখেছিল, যাতে করে পুলিশ ভাবে তারা ম্যানচেস্টার ফ্লাইটে ধরে পালাবে। কিন্তু তারা পানিপথে পালাচ্ছে, আর এই পানিপথে ইংল্যান্ডের এখতিয়ার শুধুমাত্র কয়েক মাইল পথ। এখন তাদের হাতে কিছুই করার নেই। সাবিদের দেখা যায় নকুল এখন মুক্ত, তাই সে মুক্তির খুশি অনুভব করে। এখন সে স্বাধীন। তারা বেশ খুশি। সাবির সকল প্ল্যান সফল হয়েছে। শিপ ছুটে চলে তার গন্তব্যের উদ্দেশ্যে। তো এরও কিছুদিন পর দেখা যায় আয়েশা সেই ঘটনাস্থলে আসে, যেখানে নকুল খুনের জন্য গ্রেফতার হয়েছিল। আয়েশা তখন একটা সিন কল্পনা করে। দেখা যায় খুন হওয়া মহিলা বৃষ্টির ভেতর তার গাড়ির কাছে আসেন, আর তখন পেছন থেকে খুনি একটা সিলিন্ডার নিয়ে এসে মহিলাকে আঘাত করে। এরপর সে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে উক্ত সিলিন্ডারটি সামনেই রেখে যায়। আর পালানোর সময় নকুলের সাথে তার ধাক্কা লাগে, তো নকুল এসে উক্ত সিলিন্ডারটি হাত দিয়ে পাশে রেখে দেয়। এরপর সে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। আয়েশা তখন খুনি সেই বুদমের কথা মনে পড়ে, আর যেহেতু ওই দিন বৃষ্টি ছিল, তাই আয়েশা রাস্তার ওইখানে কিছুটা পানি ঢালে। দেখা যায় ওই পানি গড়িয়ে এসে একটা ম্যানহোলে গিয়ে পড়ে। আয়েশা তখন উক্ত ম্যানহোলের ঢাকনা সরায়। এরপর সে টর্চ দিয়ে ভিতরে দেখে, আর তখন তার নজরে আসে ম্যানহোলের গায়ে একটা ফাঁকা জায়গায় আটকে থাকে একটা বোতামের দিকে। তার মানে নকল সত্যিই বলেছিল সে আসলে খুনি নয়। এরও কিছুদিন পরে মিস্টার পলকে দেখা যায়। তার বাসার সামনে পুলিশ আসে। সে কাজ করছিল। পুলিশ সরাসরি তার বাসার ভিতরে ঢুকে যায়, কিন্তু তখনও সে কাজে ব্যস্ত। কাজ শেষ হলে তিনি অফিসারদের বলেন, তোমাদের এত সময় লেগেছে কেন? এরপর তিনি অফিসারদের সাথে যান, মানে তিনি নিজে থেকেই ধরা দিয়েছেন। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।